রংপুরের ভিতরভাটা গ্রামে একটা পুরনো বাড়ি আছে। সেই বাড়িতে বহু বছর আগে রূপা নামের এক বউ গলায় দড়ি দিয়েছিল। লোকে বলে সে শাকচুন্নি হয়ে ফিরে এসেছে। মা, এই বাড়িটা এত ঠান্ডা কেন? শহরের গরম থেকে এলাম, কিন্তু এখানে এসে মনে হচ্ছে হাড় পর্যন্ত কাঁপছে। ও কিছু না রে বাবা, পুরনো বাড়ি তো তাই এমন লাগছে। তুই আর বৌমা ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি ভাত চড়াচ্ছি। মা ঠিকই বলেছে, ঘরটা কিন্তু খুব সুন্দর। তবে আয়নার সামনে ওই কালো দাগটা কিসের? মনে হচ্ছে কেউ তেলের হাত মুছেছে। আরে বাদ দাও তো, পুরনো আয়নায় এমন দাগ থাকেই। চলো হাত মুখ ধুয়ে নি, খুব ক্লান্ত লাগছে। রাত তখন প্রায় 12টা। রফিকের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে ঘরের জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, চুলগুলো একদম খোলা। ময়না, এই ময়না, ওঠো, জানলার পাশে কে দাঁড়িয়ে আছে দেখো। আমাদের ঘরে কে ঢুকলো? কোথায় কোথায় কেউ? জানালা তো বন্ধ। তুমি মনে হয় স্বপ্ন দেখেছো রফিক, ঘুমাও তো। না, আমি স্পষ্ট দেখেছি একজন মেয়ে উল্টো পায়ে দাঁড়িয়েছিল। তার পা দুটো পেছন দিকে ঘোরানো ছিল। এটা এটা আমার ঘর, এটা এটা আমার সংসার। তোরা তোরা কেন এসেছিস সেখানে? চলে যা বলছি। এই কে কথা বললো? রফিক, আমি স্পষ্ট শুনলাম একটা মেয়ে ফিসফিস করে কিছু বললো। এই ঘরে আর কেউ আছে? রফিক, বৌমা, তোমরা কি জেগে আছো? এত রাতে কার সাথে কথা বলছো তোমরা? সব ঠিক আছে তো? মা, তুমি কি আমাদের ঘরে কোনো মেয়েকে ঢুকতে দেখেছো? সাদা শাড়ি পরা, লম্বা চুল। চুপ কর বাবা, চুপ কর। ওই নাম মুখে আনিস না রাতে। তোরা ঘুমা, সকালে সব বলবো। সকাল হতেই মা সব খুলে বলল। এই ঘরেই নাকি রফিকের বড় ভাইয়ের প্রথম বউ রূপা ফাঁসি দিয়েছিল, সতীনের অত্যাচার সইতে না পেরে। তার মানে কাল রাতে যাকে দেখলাম ওটাই রূপা দিদি ছিল? ও শাকচুন্নি হয়ে গেছে? হ্যাঁ রে মা, ওর অতৃপ্ত আত্মা এই বাড়ি ছেড়ে যায়নি। ও মনে করে এই সংসার এখনো ওর, অন্য কোনো বউকে ও সহ্য করতে পারে না। মা, এসব কুসংস্কার। মৃত মানুষ কখনো ফিরে আসে না, আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? তাহলে দেখ দেখ আমি কি করতে পারি। আজ থেকে এই সংসারে এক ফোঁটা শান্তি থাকবে না। মা, রান্নাঘরে আগুন, চুলা ছাড়াই কড়াইতে আগুন জ্বলছে, আর তার মধ্যে একটা সাদা ছায়া। হে আল্লাহ, রূপা, তুই আমাদের মাফ করে দে মা। আমার ছেলেটার কোনো দোষ নেই, তুই ওদের ছেড়ে দে। এটা কিভাবে সম্ভব? আগুন ছাড়াই কড়াই গরম হচ্ছে? না, এটা আমার চোখের ভুল হতে পারে। এরপর থেকে প্রতিদিন কিছু না কিছু ঘটতে লাগলো। ময়নার শাড়ি হঠাৎ উধাও, মাথার চুল কেটে রাখা, আয়নায় অন্য এক মুখ দেখা। রফিক, আমি আর পারছি না। গতকাল আয়নায় আমি নিজেকে দেখতে গিয়ে দেখি আমার জায়গায় অন্য একটা মেয়ে হাসছে, তার তার চোখ দিয়ে রক্ত পড়ছে। কি বলছো তুমি? তোমার শরীর খারাপ হচ্ছে? চলো চলো, আমরা আজই শহরে ফিরে যাই। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু দরজা খুলছে না। মনে হচ্ছে কেউ বাইরে থেকে দরজা ধরে রেখেছে, আর আর সারা ঘরে পোড়া চুলের গন্ধ। তোরা কোথাও যেতে পারবি না। তুই আমার স্বামীর সংসারে থাকবি, তুই আমার শাড়ি, আমার চুড়ি পরবি। তোকে আমি বাঁচতে দেব না। কে কে ওখানে? সাহস থাকলে সামনে আয়। একটা মেয়েকে ভয় দেখাচ্ছিস কেন?
আমি রূপা, এই বাড়ির বড় বউ। আমাকে মেরে ফেলা হয়েছে, আমাকে ঠকানো হয়েছে। এখন প্রতিশোধ নেওয়ার পালা। ও গো, তোমরা পালাও, ও এখন খুব রেগে আছে। আমি হাশেম কবিরাজকে ডেকে আনছি, উনি পারবে ওকে থামাতে। হাশেম কবিরাজ এলো। তার হাতে সরিষা, আগরবাতি আর একটা পুরনো পুঁথি। সে ঘরে ঢুকেই বুঝতে পারল এটা সাধারণ শাকচুন্নি নয়, খুব শক্তিশালী। খুব খারাপ জিনিস। এই আত্মার অনেক কষ্ট, অনেক জেদ। একে তাড়ানো সহজ হবে না। এই মেয়ে, তুই কেনই পরিবারকে কষ্ট দিচ্ছিস? আমি কষ্ট দিচ্ছি? ওরা আমাকে কষ্ট দিয়েছে। আমার স্বামী আমাকে ঠকিয়েছে, এই শাশুড়ি আমাকে মেরেছে। আমি এর প্রতিশোধ চাই। আমাকে বাঁচতে দিল না, আমাকে আমার বাচ্চা সহ মরতে হয়েছে। আমার পেটে 5 মাসের বাচ্চা ছিল, তাও তাও ওরা আমাকে। না রে মা, আমাকে মাফ করে দে। আমি ভুল করেছি, তোর বাচ্চাটার কথা আমি জানতাম না রে। কি, রূপা ভাবির পেটে বাচ্চা ছিল? মা, তুমি এত বড় কথা লুকিয়েছো আমাদের থেকে? সব বুঝেছি। এই আত্মা অতৃপ্ত, কারণ ওর সাথে ওর বাচ্চাও মরেছে। একে মুক্তি দিতে হলে ওর কষ্টটা বুঝতে হবে, শুধু মন্ত্রে হবে না। কবিরাজ তখন ময়নার মাথায় হাত রেখে দোয়া পড়তে লাগলো। সারা ঘর কাঁপতে লাগলো, বাতাসে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। যা, তোর মুক্তির সময় হয়েছে। এই সংসারে তোর আর কোনো টান নেই। তোর বাচ্চাকে নিয়ে তুই ওপারে চলে যা, এদের ছেড়ে দে। আমি মুক্তি চাই, মুক্তি। কিন্তু আমার এই শাড়ি, আমার এই ঘর সব পেলে কিভাবে যাব? আমার আমার খুব কষ্ট হয়। দিদি, তুমি চলে যাও, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। আমরা তোমার জন্য দোয়া করব, তোমার নামে মিলাদ দেব। হ্যাঁ দিদি, তোমার সাথে যা অন্যায় হয়েছে তার বিচার আল্লাহ করবে। তুমি এইভাবে কষ্ট পেও না, তুমি চলে যাও। আমাকে মাফ করে দে মা, আমি তোর জন্য কোরআন খতম দেব। তুই আমাদের মাফ করে দিয়ে চলে যা। হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল, ঘরের সব জানলা একসাথে খুলে গেল। একটা সাদা ছায়া জানলা দিয়ে বেরিয়ে তেঁতুল গাছের দিকে চলে গেল। তোমরা ভালো থেকো, আমার ছায়া আর এই বাড়িতে থাকবে না, আমাকে মনে রেখো। চলে গেছে, ওর আত্মা মুক্তি পেয়েছে। আজকের পর থেকে এই বাড়িতে আর কোনো অশান্তি হবে না। ওর ছায়াটা চলে গেছে। ময়না, তুমি ঠিক আছো তো? তোমার শরীর এত ঠান্ডা কেন? তুমি অনেক ভয় পেয়েছো বলো? আমি ঠিক আছি, কিন্তু মনে হলো কেউ একজন আমার ভিতর থেকে বেরিয়ে গেল। এখন খুব হালকা লাগছে। আল্লাহ বাঁচিয়েছে। চল ঘরে আগরবাতি জ্বালিয়ে দি। আজ থেকে এই ঘরে আর কোনো কান্নার শব্দ আসবে না। সেই রাতের পর শাকচুন্নির ছায়া আর কখনো দেখা যায়নি। কিন্তু গ্রামের লোকেরা এখনো বলে অমাবস্যা রাতে তেঁতুল গাছের নিচে নাকি একটা সাদা শাড়ি পরা মেয়ে তার বাচ্চাকে কোলে নিয়ে কাঁদে। মা, চলো আমরা এই বাড়িটা ভেঙে নতুন করে করি, পুরনো স্মৃতি ভুলে সব নতুন করে শুরু করি। না, বাড়িটা ভাঙার দরকার নেই। দিদির স্মৃতিটা থাক, আমরা শুধু ওই তেঁতুল গাছটা কেটে দিই, তাহলে ওর আত্মাটা পুরোপুরি শান্তি পাবে। না মা, গাছ কাটতে হবে না, গাছটা থাক। ওটা এখন পবিত্র। ওই গাছে আর কোনো খারাপ ছায়া নেই। ওটা এখন শুধু একটা গাছ। কবিরাজ ঠিকই বলেছে। আমরা প্রতি বছর রূপার মৃত্যু বার্ষিকীতে গরিবদের খাওয়াবো, যাতে ওর আত্মা শান্তি পায়। ঠিক আছে মা, কিন্তু একটা কথা, ওই আয়নায় কালো দাগটা এখনো আছে, ওটা কি মুছবে না? ওটা থাক, ওটা ওর শেষ স্মৃতি ছিল। ওটা মোছার চেষ্টা করো না। ওটা থাকলে বুঝবে অতৃপ্ত আত্মাদেরও সম্মান দিতে হয়। রফিকরা এখনো ওই বাড়িতেই থাকে, সবকিছু এখন স্বাভাবিক।
কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনও নাকি ছাদের উপর নুপুরের শব্দ শোনা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভৌতিক গল্পে।